যে ডায়মন্ড জুবলির উদযাপন আজকে, সেই উপলক্ষে এখানে মঞ্চে আসীন আছেন আমাদের ইআরসি এনসিটি মাননীয় চেয়ারপারসন প্রফেসর নীলিমা ভাগবতী। ওয়েলকাম ম্যাম, you have come from Assam. Sri Sharadindu Chaudhary, Secretary Education, Sri N.C. Sharma, Director of Higher Education, Government of Tripura, Dr. Ratna Rai, Principal, ISC Kunjaban. আমার সামনে অনেক এমিনেন্ট পার্সোনালিটিকে দেখতে পাচ্ছি, অনেকে রিটায়ার্ড আইএস অফিসার এবং শিক্ষার সাথে যুক্ত, এবং যারা আজকে এখানে সম্মান দেওয়া হয়েছে এই ইনস্টিটিউশনের পক্ষ থেকে, অনেককে আমি অনেক পুরনো আমার পরিচয়, তারাও এখানে উপস্থিত আছেন। মাননীয় হেডমাস্টার, হেডমিস্ট্রেস অফ ডিফারেন্ট স্কুল, অ্যালুমিনি অফ দিস ইনস্টিটিউট এবং এই অত্র এলাকার গুণীজনেরা এবং যারা স্টুডেন্ট এবং অফিসিয়াল অফ দিস ইনস্টিটিউশন এবং আমার সামনে মিডিয়া বন্ধুরা, আজকের এই সুন্দর দিনে ডায়মন্ড জুবলি উদযাপন যে করছে আইএসসির পক্ষ থেকে, সেই উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছেন। শিক্ষক এবং শিক্ষণ দুটোর এটা সমার্থক আমি বলতে পারবো, মানে অদ্ভুত শিক্ষক এবং শিক্ষণ, এই যে বিষয় খুব ইম্পর্টেন্ট। আজকাল পড়াশোনা দেখা যায় মোবাইলে খুব হয় বা ল্যাপটপের স্ক্রিনে দেখা যায়, কিন্তু পড়াশোনা এখন আমার মনে হয় গোল্ড ইজ গোল্ড। বইয়ের পেজে তার থেকে যতক্ষণ ধরে মানুষ না পড়বে, ভিতরে ঢোকা যায় তাতে, এতে করে ব্রেনের যে উৎকর্ষতা সেটা যতটা উর্বর হয়, সেটা কিন্তু এই ল্যাপটপের পর্দায় বা মোবাইলের পর্দাতে সেই জিনিসটা আসবে না। কিন্তু সভ্যতার অগ্রগতির সাথে সাথে বই খুঁজতে হবে, লাইব্রেরিতে যেতে হবে, নাম্বার দেখাতে হবে, লাইব্রেরিতে ঢুকে কোথায় আছে বই। কিন্তু এই বর্তমান যুগে একটা সুবিধা হয়ে গেছে, একটা টিপ দিলেই, খালি হেডলাইনটা লিখলেই হয়, সব চলে আসে। কিন্তু তাতে কিন্তু মানে মনে হয় কোথাও একটা খামতি আছে। শিক্ষক এবং স্টুডেন্ট তাদের যে রিলেশন, এটা একটা অপূর্ব রিলেশন এবং তার বন্ধনও এটা বিরাট। এখানে আমাদের রঞ্জিত স্যার বলছিলেন যে ওনার বয়স প্রায় 78 এরকম বলছিলেন, যে এই স্কুলের এই ইনস্টিটিউট থেকে উনি পড়েছেন, এই স্কুলে ইনস্টিটিউশনে শিক্ষকতা করেছেন, এটা বিশাল ব্যাপার। আমরা আগে জানতাম যে লম্বা যে তার জার্নি এতক্ষণ ধরে বলা হচ্ছিল, যে কিভাবে ইনস্টিটিউশনের নাম পরিবর্তন হয়েছে, জায়গা পরিবর্তন হয়েছে, কিন্তু তার যে একটা গোল যে আমার ওই জায়গায় যেতে হবে, সেটা কিন্তু আপনারা বজায় রেখেছেন। আমাদের মনে আছে তখন বলা হতো যে বেসিক ট্রেনিং কলেজ, বিটি, কি পাস করেছে, বিটি পাস করেছে কিনা। এখন বিএড হয়েছে, এমএড হয়েছে, ডিএলই হয়েছে, এইসব মাস্ট হয়ে গেছে এখন। কারণ বর্তমানে যে টেটের যে পরীক্ষা, সেগুলোর মধ্যে এগুলো না থাকলে শিক্ষকের যে কোয়ালিটি সেটা কোনো অবস্থায় মান্যতা দেওয়া হয়। আমি সবসময় মাননীয় প্রধানমন্ত্রী জি, এখানে নীলিমাজি বলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি সম্পর্কে, 33 ইয়ার্সের পরে অনেক পরীক্ষা নিরীক্ষার পর তারপর একটা ন্যাশনাল এডুকেশন পলিসি উনি তৈরি করেছেন, এবং তাতে করে এই ন্যাশনাল এডুকেশন পলিসি খুবই প্রয়োজন তার। কারণ যেভাবে এখন সারা পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী যে একটা কথা বলেছেন আমি সবসময় মনে রাখি, যে আগামী দিন
তাদের হাতে, তাদের মুঠোয় সমস্ত পৃথিবী থাকবে, যাদের কাছে নলেজ থাকবে। কাজে এই নলেজ প্রপারলি যাতে হয় এবং সেই নলেজ আমাদের পারম্পরিক এবং আমাদের যে সংস্কৃতি তাকে ভিত্তি করে যে এডুকেশন, সেই এডুকেশনকে যদি আমরা ঠিকভাবে আমরা দিতে পারি নেক্সট জেনারেশনকে, তবে ভারতবর্ষের যে ঐতিহ্য, আমরা যেটা বারবার বিদেশি আক্রমণে আমরা ভুলে গেছিলাম। আগে মানুষ নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসতো, তক্ষশিলাতে আসতো, বিভিন্ন ইউনিভার্সিটিতে। এখন আমরা আমাদের ছেলে মেয়েদের বিদেশে পাঠালে নিজেদের গর্ববোধ করি, আমার ছেলে আমেরিকাতে থাকে, অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়ে ইত্যাদি। কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের যে ইউনিভার্সিটি এখনো তার প্রাসঙ্গিকতা আছে। এইভাবে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি, সেই চিন্তা ভাবনা এবং আক্ষরিক অর্থে তার ইমপ্লিমেন্টেশন হবে, আমাদের স্টুডেন্টরা তখন বুঝতে পারবে। আমার মনে আছে আমি যখন মেডিকেল কলেজে, ডেন্টাল কলেজে আমি যাই, তো আমার এক টিচার ছিল, তা হি ওয়াজ এ ভেরি রিনাউন্ড ডক্টর। তো আমরা ভাবলাম স্যারের ক্লাস আছে, আমরা যাই। তো স্যার বইটা খুলে যে সাবজেক্টের বলে, দিস ইজ দ্য ফার্স্ট পেজ অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পেজ অ্যান্ড ইউ হ্যাভ টু স্টাডি বাই ইউর সেলফ। আই উইল নট টেল এনিথিং বিকজ I am not like B.Ed and M.Ed. So you have to study. We are all professional teachers. You have to study by yourself. তো তখন এই সময় উনি বলেছেন ঠিকই আছে, কিন্তু আসলে 45 মিনিটসে কত পড়াবে, কত পড়ানো যাবে? নিজেরই পড়তে হবে। এখানে দেখা যায় স্কুলের মধ্যে আমরা বসে থাকি, আমাদের ছেলে মেয়েরা, আমরাও পড়েছি, যে বাড়িতে গিয়ে গৃহশিক্ষক পাখিটা পড়িয়ে দেবে। এই যে মানসিকতা, যে আমার টিচাররা পড়াচ্ছে, সেখান থেকে আমি সব জেনে যাই, যে কারণে সব যারা অভিভাবকরা এখনো সে দৌড়ছে এক মাথার থেকে আরেক মাথায়, কোথায় কোন প্রাইভেট টিউশনে দেবে। তো এই ব্যবস্থা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি কি করা যায়। লখনৌতে যখন আমি ছিলাম কিং জর্জ মেডিকেল কলেজে, সেখানে আমি দেখেছি যখন কোন একটা বিষয় আমি জিজ্ঞেস করেছিলাম প্রাইভেট টিউশন আছে কিনা, তো বলছে প্রাইভেট টিউটর তো এখানে পাওয়া যায় না, একটা অল্প বাচ্চার জন্য। তো আমার কথা হচ্ছে, ওখানে যদি একমাত্র ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরাতে এই ব্যবস্থা, ওখানে কি 99% পায় না, 90-র উপরে পায় না, সেখানে তো পায়। তাহলে এই দৌড়ঝাঁপ এবং মানসিক যে প্রেশার স্টুডেন্টদের উপর, তার থেকে আমাদের যদি না বেরিয়ে আসা যায়, অনেকে সাইকোলজিক্যালি আমাদের ছেলে মেয়েরা এতে এফেক্ট হচ্ছে। এবং আমি সত্যিকারের অর্থে আজকের দিন আমার বলতে দ্বিধা নেই, একজন টিচারকে যখন আমি দেখি তখন মনে হয় একটা সম্পূর্ণ মানুষ, ভরপুর জ্ঞানের ভান্ডার তার মধ্যে। এই টিচারের মধ্যে ওনার যে সাবজেক্ট, তাছাড়াও বাইরের সাবজেক্টও ওনার কাছে আছে। একটা আদর্শ টিচার হিসাবে, একটা আদর্শ মানুষ হিসাবে সমাজের মধ্যে টিচারের যে স্থান সর্বোচ্চ। আমার অনেক বন্ধু বান্ধবরা আছে, তারা অনেকে নিজেদের গর্ববোধ করে, আমার যারা সিনিয়ররা আছে তারাও গর্ববোধ করে, বলে আমার বাবা টিচার। গরিব হতে পারে, কিন্তু বলতে নিজেকে সবসময় প্রাউড ফিল করে, মাই ফাদার ওয়াজ টিচার, মাই মাদার ওয়াজ টিচার। এই যে বিষয়, এগুলো আমরা কিন্তু ভুলে যাচ্ছে এখন। আজকে এই যে এত বড় জার্নি করে তারপরে এখানে যে ইনস্টিটিউশন তার কাজকর্ম এখানে চালিয়ে যাচ্ছে, আমি সত্যিই ওনাদেরকে ধন্যবাদ দেব। আমাদের গভর্নমেন্ট থেকে তো আমরা চেষ্টা করছি যে সমস্ত ইনস্টিটিউশনগুলোকে যাতে প্রপার এডুকেশন, যাকে বলে মূল্যবোধ এবং গুণগত মানের যে পড়াশোনা, সেটা যেন সমস্ত স্কুলে দেওয়া হয়। বলতে দ্বিধা নেই যে অনেক টিচার, আমি নিজেও একজন ডাক্তার, আমাদের ডাক্তারদের মতো আছে বিষয়, আমি টিচারদের দোষ দিচ্ছি না, সময়ে আসে না, সময়ে আবার যায়ও, সময়ের আগেই চলে যায়। এই যে এতে করে একটা ব্যাড মেসেজ কিন্তু যায়। জাস্ট যারা টিচার, তাদের আগে টিচারদের কথা একবার আপনারা চিন্তা করুন। একজন টিচার, আদর্শ টিচার,
তার গুণাবলী কি এবং কি আমাদের জন্য ওনারা লিখেছেন, তাদের কথাবার্তা বলন। একজন টিচারের একটা কথায় অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। আমি এক্সাম্পল দিতে খুব ভালোবাসি। আমার মনে আছে উমাকান্তি স্কুলে এখনো স্যার আছেন এখানে, অ্যাবাউট 80 ইয়ার্স হবে, হয়তো বা বেশি হতে পারে। উনি ওনার দেহদানও করেছেন আমার মাধ্যমে, বলেছেন যদি আমি মারা যাই আমি সেই ব্যবস্থা সার্টিফিকেট করেছি। বিশেষ একটা কারণে আগেই উনি দান করে রেখেছেন। একদিন স্টেডিয়ামে ফুটবল খেলা হচ্ছে, সেখানে আই ওয়াজ এ স্পোর্টসম্যান ন্যাচারালি। একটা কর্নার থেকে বা একটা গোল করেছে এত ভালো, তো স্যার আমাকে ডেকে বললেন যে আরে তুমি এত ভালো খেলো। আমরা হ্যাঁ স্যার খেলছি। বলে তাহলে তো তোমার এই যে খেলার যে লেভেল, এটা যদি এই থাকে সব বিষয়ে তোমার লেভেল এইরকমই হবে। মানে এই যে একটা কথা বলেছে যে একটা ফ্রাস্ট্রেশনে পড়াশোনা করতে গিয়ে স্যারের এই কথাটা, আরে স্যার তো আমাকে বলেছে আমি ভালো করে যদি পড়াশোনা করি তাহলে কোনো অংশে আমার যে স্ট্যান্ডার্ড আমার এভরি ক্ষেত্রে কেন আমার হবে না। এই যে একটা কথা একজন টিচারের, সেটা আজকের তারিখও আমার মনে আছে। স্যারকে আমি একদিন বলেওছি, হি ইজ মাই পেশেন্ট অলসো, মানে হি ওয়াজ, নাও তো আই ডোন্ট ডু প্র্যাকটিস। উনি তখন আমার পেশেন্টও ছিলেন, আসতেন। আরেকটা ঘটনা বলি, এই খেলার অ্যাথলেটিক্স আমি করতাম। অ্যাথলেটিক্সের মধ্যে একজন বলছিলেন যে বলো তো যে ভালো টিচার, ভালো পড়াশোনা করা কঠিন নাকি ভালো খেলোয়াড় হওয়া কঠিন। উত্তর তো আমাদের জানা ছিল না, কি বলবো। তো উনি তখন বলছিলেন, তখন আমাদের সময় বলছিলেন যে উত্তর ওনার কাছে আছে, বললেন ভালো স্টুডেন্ট হওয়া খুব ইজি, কিন্তু ভালো খেলোয়াড় হওয়া খুব কঠিন। কারণ তৎকালীন সময়ে বেশিরভাগ লোক খেলাধুলা নিয়ে থাকত। আর পড়াশোনা খুব বিশেষ বিশেষ ফ্যামিলির যারা ছিল, যাদের ছেলে মা বাবা চাকরি ক্ষেত্রে আছে বা পড়াশোনার সাথে যুক্ত, তারা খালি তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য মানে ভালো রেজাল্ট করতো। তো আমার কথা বলার অর্থ হচ্ছে এক এক সময়ে দেখুন পরিবর্তন। ওই সময়ে ওইটা ছিল, আর এখনে পড়াশোনার জন্য কে 100% পাবে তার জন্য ইঁদুর দৌড় ধরছে চারিদিকে। খেলাধুলাতে কেউ যায় না। ভালো যারা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, তারা কিন্তু এখন খেলাধুলার মধ্যে আসে না। তাতে করে তাদের যে পুষ্টির যে বিষয়টা, সেটা কিন্তু অনেকাংশে কম। তার থেকে ভালো রেজাল্ট আশা করা যায়। গভর্নমেন্ট চেষ্টা করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে খেলো ইন্ডিয়ার একটা প্রোগ্রাম আছে, খেলো ত্রিপুরার একটা প্রোগ্রাম আছে, তার মাধ্যমে ওনাদেরকে আমরা চেষ্টা করছি। এবার আমাদের গভর্নমেন্টের যে বাজেট আছে সেটারও আমরা ব্যবস্থা করছি, তার মাধ্যমে তাদেরকে যাতে উন্নতির লক্ষ্যে কাজ করতে পারে। আমার বলতে এখানে খুব খুশি হচ্ছে এই কারণে যে এইবার আমরা বাজেটে এই ইনস্টিটিউশনের জন্য আমরা প্রায় 10 কোটি টাকা রেখেছি তার উন্নতির লক্ষ্যে। আপনারা নিশ্চয়ই জানেন 10 কোটি টাকা বরাদ্দ রেখেছি এই ইনস্টিটিউটকে ভালো করার জন্য। তাছাড়া 40 কোটি টাকা পেয়ে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়, যেটা উদয়পুরে আছে, সেটা রাখা হয়েছে। এবং 77 কোটি টাকা মহারাজা বি বিক্রম কলেজের যে নতুন সায়েন্স বিল্ডিং, তার জন্য রাখা হয়েছে। তো এই সরকার চেষ্টা করছে যাতে ইনফ্রাস্ট্রাকচারালি ডেভেলপমেন্ট হয়। এখানে আমাদের দুটো ইউনিভার্সিটি আছে, সবাই আমরা জানি। এমবিবি ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের, আর এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটি, আর এমবিবি ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরা। তাছাড়া আরো দুটো বেসরকারি ইউনিভার্সিটি, আমাদের ধর্মদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, তারাও এসেছে, বিধানসভায় পাস হয়েছে, কাজও চলছে সাবরুমে। এবং আরেকটা আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সেটারও অনুমোদন দিয়েছে নর্থে, সেটা হচ্ছে কাজও। এবার গতকাল আমি এসেছি ওখান থেকে। তো যিনি এটার কর্মকর্তা, উনি আমার সাথে দেখা করেছেন, বলছে কাজ চলছে। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, আমরা সেটারও অনুমোদন দিয়েছি, সেইভাবে কাজ করছে। আমরা চাই ত্রিপুরাতে একটা মানে এডুকেশন হাব যেন তৈরি হয়। আমার নিজেও আমার এই প্রফেশনে এবার
মানে 1 থেকে 2 মাসের মধ্যে ডেন্টাল কলেজ আমি ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রী যে এসে সেটাকে ওপেন করেছে। এই বছর থেকে ছাত্র ভর্তি আরম্ভ হবে, সেই কাজটা হয়েছে। মানে ইচ্ছা থাকলে সবকিছু হয়। আমরা আমবাসাতেও চেষ্টা করছি, যারা বেসরকারি স্তরে একটা মেডিকেল কলেজের জন্য ওরা ইন্টারেস্ট ওরা পোষণ করেছে, তো সেখানে মেডিকেল কলেজ হতে পারে। তো সব জায়গায় এখন কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে, আর বিশেষ করে G20 এবং GS20 যেটা হয়ে গেল কিছুদিন আগে, সারা পৃথিবীর মধ্যে ত্রিপুরা এখন কিন্তু সবার কাছে একটা নাম এবং গ্রহণযোগ্যতার কাছে পৌঁছে গেছে। মানুষ এখন আসছে, ত্রিপুরা সম্পর্কে জানছে, এবং সেটা আমাদের সরকার শুধু করবে সেটা কিন্তু সম্ভব নয়। এখানে যারা মানে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমাদের টিচার। আমি যেটা বারবার বলছি, আমরা সবসময় বলি শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড। তো তাদের সাথে স্টুডেন্টসদের যে নিজের এই টেকনিক্যাল যে বিষয়গুলো, টেকনিক্যাল এনসিআরটি বা ইত্যাদি যখনই এই প্রোগ্রামগুলো হয়, বিভিন্ন প্রোগ্রাম, তার মাধ্যমে নিজেকে আপডেট করা এবং সেটা স্টুডেন্টের কাছে নিয়ে যাওয়া। মেডিকেল কলেজে আমাদের তখন কিন্তু আমরা ভাবতাম যে আমাদের বিএড ফিএড এসব লাগবে না, কিন্তু দেখা গেল না। কটক মেডিকেল কলেজে আমাদের যেতে হয়েছে, যে সেখানে গিয়ে আমাদের ট্রেনিং নিতে হয়েছে, টিচার্স ট্রেনিং প্রোগ্রাম। টিচার্স ট্রেনিং প্রোগ্রামে যাওয়ার পর সারা জীবন তো সেই পেশেন্ট আর তার সার্জারি এসব নিয়ে থাকি, কিন্তু চোখ কিন্তু খুলে গেল যে কত রকমের টেকনিক আছে, কিভাবে কোশ্চেন করতে হবে তারও টেকনিক আছে। ডিস্ট্রাকশনের জন্য যে একটা এভারেজ যারা স্টুডেন্ট তাদের মার্কস ঠিক আছে 90%, কিন্তু তার থেকেও বুঝতে পারবেন না কে এক্সট্রা অর্ডিনারি। তার জন্য ওই 10 মার্কসের যে ডিস্ট্রাকশনের যে মনে হবে যে স্টুডেন্ট যখন তার মার্কস দেবে, স্টুডেন্ট যখন লিখবে, তখন ওই তার উপর ডিপেন্ড করবে হু ইজ এক্সট্রা অর্ডিনারি। তো কত রকমের টেকনিক, মানে গ্রুপ ডিসকাশন এইসব ইত্যাদি ইত্যাদি। মানে অনেকে কিন্তু আমরা মনে করি যে ক্লাসরুমে স্যার আসছে, আমরা বসে থাকি, স্যার বলে যাবে গতানুগতিক। এখন কিন্তু সেই যুগ নেই, প্রতিদিন পাল্টাচ্ছে, অনেক কিছু পাল্টাচ্ছে। এখানে ম্যাডাম নীলিমা যে আছেন, উনি নিজেও বলছেন যে প্রতিনিয়ত এটার পরিবর্তন হচ্ছে, শিক্ষা কিভাবে মান উন্নয়ন করা যায়। এবং আমরাও সেই দিশায়, আমাদের গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সেই দিশায় কাজ করছে। এবং একটা রাজ্যের যখন শিক্ষার মান বাড়বে, তাহলে কিন্তু তার রাজ্যেরও কিন্তু তার মানে তার মুখও উজ্জ্বল হয়। আমরা গর্বের সাথে বলতে পারবো যে আমার এই ত্রিপুরাতে, আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা কিন্তু কোনো অংশে ট্যালেন্টে কম নেই। এখানে বহু লোক আছে যাদের ছেলে মেয়েরা বাইরে থাকে, ভালো জায়গায় আছে। তো কোনো অংশে আমাদের ছেলে মেয়েরা কোনো অংশে, সব দিকে খালি তার প্ল্যাটফর্ম দরকার, একটা প্ল্যাটফর্মের প্রয়োজন, এবং তাকে এক্সপ্লোর করা, তার ব্রেইনকে এক্সপ্লোর করা। এবং তার জন্য শিক্ষকের দায়িত্ব সবচেয়ে বেশি। যে শিক্ষক এবং শিক্ষক টিচিং দেওয়ার যে প্রসেস, শিক্ষক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এই বিশেষ দিনে আমাকে আপনারা আমন্ত্রণ করেছেন, এবং আগামী দিন এই কলেজে মানে অতি উত্তরোত্তর যে শ্রীবৃদ্ধি আমি কামনা করছি। এবং সেন্টার অফ এক্সিলেন্স, যেটা, সেটা আমরা চাই। মানে গতানুগতিক থেকে একটু ইনোভেটিভ আইডিয়া নিই, যে এই স্কুলে বা এই ইনস্টিটিউশনে, এই কলেজে একটা এক্সট্রা অর্ডিনারি ইনোভেটিভ ঢঙে এখানে পড়াশোনা হয়, তাহলে মানুষ কিন্তু, আমি জানি যে বাইরের থেকেও এখানে স্টুডেন্ট আসে, এবং আগামী দিন আরও আসবে। আমরাও আগে বাইরে গেছি, কারণ সেখানে তখন সুবিধে ছিল না। তো সবাইকে আমি আমার কথাগুলো শোনার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং ম্যাডামকে আমি ধন্যবাদ দিচ্ছি যে ম্যাডাম আসাম থেকে, আসাম আর ত্রিপুরার যে একটা রিলেশন, সেটা কিন্তু একটা সাংঘাতিক রিলেশন। আমরা কোনো সময় বাংলার সাথে আমাদের আগে ছিল যে বাংলা ত্রিপুরায় মানে একজন আরেকজনকে থাকা মানে
থাকতে পারবে না, কিন্তু এখন আসামও আমাদের খুব কাছের লোক হয়ে গেছে। সত্যি আমি আনন্দিত আপনি এসছেন, এবং নিশ্চয়ই আপনি যেটা বললেন যে গাইডলাইন দিলেন যে আগামী দিন আপনি এখানে আগেও এসেছিলেন, যে কোনো ম্যাডাম এখানে আছেন, প্রিন্সিপাল ম্যাম আছেন, ওনাকেও বলবো যে আপনার থেকে অ্যাডভাইস নিয়ে শুধু এখানে না আমাদের অন্যান্য যে ইনস্টিটিউশন আছে তারও মান বাড়াবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ। Thank you so much, Honorable Chief Minister of Tripura, Professor Dr. Mani Shahaji, for it. IASE যে ডায়মন্ড জুবলির উদযাপন আজকে, সেই উপলক্ষে এখানে মঞ্চে আসীন আছেন আমাদের ERC NCT মাননীয় চেয়ারপারসন প্রফেসর নীলিমা ভাগবতী। ওয়েলকাম ম্যাম, you have come from Assam. Sri Sharadindu Chaudhary, Secretary Education, Sri NC Sharma, Director of Higher Education, Government of Tripura, Dr. Ratna Rai, Principal, ISC Kunjaban. আমার সামনে অনেক এমিনেন্ট পার্সোনালিটিকে দেখতে পাচ্ছি, অনেকে রিটায়ার্ড IAS অফিসার এবং শিক্ষার সাথে যুক্ত, এবং যারা আজকে এখানে সম্মান দেওয়া হয়েছে এই ইনস্টিটিউশনের পক্ষ থেকে, অনেককে আমি অনেক পুরনো আমার পরিচয়, তারাও এখানে উপস্থিত আছেন। মাননীয় হেডমাস্টার, হেডমিস্ট্রেস অফ ডিফারেন্ট স্কুল, অ্যালুমিনি অফ দিস ইনস্টিটিউট, এবং এই অত্র এলাকার গুণীজনেরা এবং যারা স্টুডেন্ট এবং অফিসিয়াল অফ দিস ইনস্টিটিউশন, এবং আমার সামনে মিডিয়া বন্ধুরা, আজকের এই সুন্দর দিনে ডায়মন্ড জুবলি উদযাপন যে করছে IASCর পক্ষ থেকে, সেই উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছেন। শিক্ষক এবং শিক্ষণ দুটোর এটা সমার্থক আমি বলতে পারবো, মানে অদ্ভুত শিক্ষক এবং শিক্ষণ, এই যে বিষয় খুব ইম্পর্টেন্ট। আজকাল পড়াশোনা দেখা যায় মোবাইলে খুব হয় বা ল্যাপটপের স্ক্রিনে দেখা যায়, কিন্তু পড়াশোনা এখন আমার মনে হয় ওল্ড ইজ গোল্ড। বইয়ের পেজে তার থেকে যতক্ষণ ধরে মানুষ না পড়বে, ভিতরে ঢোকা যায় তাতে, এতে করে ব্রেনের যে উৎকর্ষতা সেটা যতটা উর্বর হয়, সেটা কিন্তু এই ল্যাপটপের পর্দায় বা মোবাইলের পর্দাতে সেই জিনিসটা আসবে না। কিন্তু সভ্যতার অগ্রগতির সাথে সাথে বই বুঝতে হবে, লাইব্রেরিতে যেতে হবে, নাম্বার দেখাতে হবে, লাইব্রেরিতে ঢুকে কোথায় আছে বই। কিন্তু এই বর্তমান যুগে একটা সুবিধা হয়ে গেছে যে একটা টিপ দিলেই, খালি হেডলাইনটা লিখলেই হয়, সব চলে আসে, কিন্তু তাতে কিন্তু মানে মনে হয় কোথাও একটা খামতি আছে। শিক্ষক এবং স্টুডেন্ট তাদের যে রিলেশন, এটা একটা অপূর্ব রিলেশন, এবং তার বন্ধনও একটা বিরাট। এখানে আমাদের রঞ্জিত স্যার বলছিলেন যে ওনার বয়স প্রায় 78 এরকম বলছিলেন, যে এই স্কুলের এই ইনস্টিটিউট থেকে উনি পড়েছেন, এই স্কুলে ইনস্টিটিউশনে শিক্ষকতা করেছেন, এটা বিশাল ব্যাপার। আমরা আগে জানতাম যে লম্বা যে তার জার্নি এতক্ষণ ধরে বলা হচ্ছিল, যে কিভাবে ইনস্টিটিউশনের নাম পরিবর্তন হয়েছে, জায়গা পরিবর্তন হয়েছে, কিন্তু তার যে একটা গোল যে আমার ওই জায়গায় যেতে হবে, সেটা কিন্তু আপনারা বজায় রেখেছেন। আমাদের মনে আছে তখন বলা হতো যে বেসিক ট্রেনিং কলেজ, বিটি, কি পাস করেছে, বিটি পাস করেছে কিনা। এখন বিএড হয়েছে, এমএড হয়েছে, ডিএলই হয়েছে, এইসব মাস্ট হয়ে গেছে এখন, কারণ বর্তমানে যে টেটের যে পরীক্ষা, সেগুলোর মধ্যে এগুলো না থাকলে শিক্ষকের যে কোয়ালিটি সেটা কোনো অবস্থায় মান্যতা দেওয়া হয়।
আমি সবসময় মাননীয় প্রধানমন্ত্রীজিকে, এখানে নীলিমাজি বলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সম্পর্কে, 33 ইয়ার্সের পরে অনেক পরীক্ষা নিরীক্ষার পর তারপর একটা ন্যাশনাল এডুকেশন পলিসি উনি তৈরি করেছেন, এবং তাতে করে এই ন্যাশনাল এডুকেশন পলিসি খুবই প্রয়োজন তার। কারণ যেভাবে এখন সারা পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী যে একটা কথা বলেছেন আমি সবসময় মনে রাখি, যে আগামী দিন তাদের হাতে, তাদের মুঠোয় সমস্ত পৃথিবী থাকবে যাদের কাছে নলেজ থাকবে। কাজে এই নলেজ প্রপারলি যাতে হয়, এবং সেই নলেজ আমাদের পারম্পরিক এবং আমাদের যে সংস্কৃতি তাকে ভিত্তি করে যে এডুকেশন, সেই এডুকেশনকে যদি আমরা ঠিকভাবে আমরা দিতে পারি নেক্সট জেনারেশনকে, তবে ভারতবর্ষের যে ঐতিহ্য, আমরা যেটা বারবার বিদেশি আক্রমণে আমরা ভুলে গেছিলাম। আগে মানুষ নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসতো, তক্ষশিলাতে আসতো, বিভিন্ন ইউনিভার্সিটিতে। এখন আমরা আমাদের ছেলে মেয়েদের বিদেশে পাঠালে নিজেদের গর্ববোধ করি, আমার ছেলে আমেরিকাতে থাকে, অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়ে ইত্যাদি। কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের যে ইউনিভার্সিটি এখনো তার প্রাসঙ্গিকতা আছে, এবং সেইভাবে কিন্তু এই ন্যাশনাল এডুকেশন পলিসি সেই চিন্তা ভাবনা এবং মডার্নাইজেশন তার বাস্তবিক জীবনে কিভাবে সেটার খালি পুঁথিগত বিদ্যা না, এক্সিট, এবং ম্যাপের মধ্যে আমি দেখেছি এক্সিট এবং এন্ট্রি, তুমি ইচ্ছা করলে চলেও যেতে পারো। 4 ইয়ার্সের যে উচ্চ শিক্ষায় যে ব্যবস্থা রাখা হয়েছে, কিছুদিন আগে আমরা এমবিবি কলেজে তার প্রোগ্রামও হয়েছে, যে তুমি যদি চলেও যাও সার্টিফিকেট পাবে, তাহলে পুরোটা যদি কমপ্লিট করো ডিগ্রি পাবে, এমন না যে তুমি কিছুই করলে না। এই যে সব কিছু চিন্তা ভাবনা করে একটা এই ধরনের একটা এডুকেশন পলিসি এনেছে, আগামী দিন এখন আমরা বুঝতে পারছি না, যখন এটার আক্ষরিক অর্থে তার ইমপ্লিমেন্টেশন হবে আমাদের স্টুডেন্টরা তখন বুঝতে পারবে। আমার মনে আছে আমি যখন মেডিকেল কলেজে, ডেন্টাল কলেজে আমি যাই, তো আমার এক টিচার ছিল, তা হি ওয়াজ এ ভেরি রিনাউন্ড ডক্টর। তো আমরা ভাবলাম স্যারের ক্লাস আছে, আমরা যাই। তো স্যার বইটা খুলে যে সাবজেক্টের বললে, দিস ইজ দ্য ফার্স্ট পেজ অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পেজ, অ্যান্ড ইউ হ্যাভ টু study by yourself. I will not tell anything because I am not like B.Ed and M.Ed. So you have to study. We are all professional teachers. You have to study by yourself. তো তখন এই সময় উনি বলেছেন ঠিকই আছে, কিন্তু আসলে 45 মিনিটসে কত পড়াবে, কত পড়ানো যাবে, নিজেরই পড়তে হবে। এখানে দেখা যায় স্কুলের মধ্যে আমরা বসে থাকি, আমাদের ছেলে মেয়েরা, আমরাও পড়েছি, যে বাড়িতে গিয়ে গৃহশিক্ষক পাখিটা পড়িয়ে দেবে। এই যে মানসিকতা, যে আমার টিচাররা পড়াচ্ছে, সেখান থেকে আমি সব জেনে যাই, যে কারণে সব যারা অভিভাবকরা এখনো সে দৌড়ছে এক মাথার থেকে আরেক মাথায়, কোথায় কোন প্রাইভেট টিউশনে দেবে। তো এই ব্যবস্থা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি কি করা যায়। লখনৌতে যখন আমি ছিলাম কিং জর্জ মেডিকেল কলেজে, সেখানে আমি দেখেছি যখন কোন একটা বিষয় আমি জিজ্ঞেস করেছিলাম প্রাইভেট টিউশন আছে কিনা, তো বলছে প্রাইভেট টিউটর তো এখানে পাওয়া যায় না, একটা অল্প বাচ্চার জন্য। তো আমার কথা হচ্ছে, ওখানে যদি একমাত্র ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরাতে এই ব্যবস্থা, ওখানে কি 99% পায় না, 90-র উপরে পায় না, সেখানে তো পায়। তাহলে এই দৌড়ঝাঁপ এবং মানসিক যে প্রেশার স্টুডেন্টদের উপর, তার থেকে আমাদের যদি না বেরিয়ে আসা যায়, অনেকে সাইকোলজিক্যালি আমাদের ছেলে মেয়েরা এতে এফেক্ট হচ্ছে। এবং আমি সত্যিকারের অর্থে আজকের দিন আমার বলতে দ্বিধা নেই, একজন টিচারকে যখন আমি দেখি তখন মনে হয় একটা সম্পূর্ণ মানুষ, ভরপুর জ্ঞানের ভান্ডার তার মধ্যে। এই টিচারের মধ্যে ওনার যে সাবজেক্ট, তাছাড়াও বাইরের সাবজেক্টও ওনার কাছে আছে। একটা আদর্শ টিচার হিসাবে, একটা আদর্শ মানুষ হিসাবে সমাজের মধ্যে টিচারের যে স্থান সর্বোচ্চ। আমার অনেক বন্ধু বান্ধবরা আছে, তারা অনেকে নিজেদের গর্ববোধ করে, আমার যারা সিনিয়ররা আছে তারাও গর্ববোধ করে,
বলে আমার বাবা টিচার, গরিব হতে পারে কিন্তু বলতে নিজেকে সবসময় প্রাউড ফিল করে, মাই ফাদার ওয়াজ টিচার, মাই মাদার ওয়াজ টিচার। এই যে বিষয়, এগুলো আমরা কিন্তু ভুলে যাচ্ছে এখন। আজকে এই যে এত বড় জার্নি করে তারপরে এখানে যে ইনস্টিটিউশন তার কাজকর্ম এখানে চালিয়ে যাচ্ছে, আমি সত্যিই ওনাদেরকে ধন্যবাদ দেব। আমাদের গভর্নমেন্ট থেকে তো আমরা চেষ্টা করছি যে সমস্ত ইনস্টিটিউশনগুলোকে যাতে প্রপার এডুকেশন, যাকে বলে মূল্যবোধ এবং গুণগত মানের যে পড়াশোনা, সেটা যেন সমস্ত স্কুলে দেওয়া হয়। বলতে দ্বিধা নেই যে অনেক টিচার, আমি নিজেও একজন ডাক্তার, আমাদের ডাক্তারদের মধ্যে আছে বিষয়, আমি টিচারদের দোষ দিচ্ছি না, সময়ে আসে না, সময়ে আবার যায়ও না, সময়ের আগেই চলে যায়। এই যে এতে করে একটা ব্যাড মেসেজ কিন্তু দেয়। জাস্ট যারা টিচার, তাদের আগে টিচারদের কথা একবার আপনারা চিন্তা করুন, একজন টিচার, আদর্শ টিচার, তার গুণাবলী কি এবং কি আমাদের জন্য ওনারা রেখেছেন, তাদের কথাবার্তা বলন। একজন টিচারের একটা কথায় অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। আমি এক্সাম্পল দিতে খুব ভালোবাসি। আমার মনে আছে উমাকান্তি স্কুলে এখনো স্যার আছেন এখানে, অ্যাবাউট 80 ইয়ার্স হবে, হয়তো বা বেশি হতে পারে। উনি ওনার দেহদানও করেছেন আমার মাধ্যমে, বলেছেন যদি আমি মারা যাই আমি সেই ব্যবস্থা সার্টিফিকেট করেছি। বিশেষ একটা কারণে আগেই উনি দান করে রেখেছেন। একদিন স্টেডিয়ামে ফুটবল খেলা হচ্ছে, সেখানে আই ওয়াজ এ স্পোর্টসম্যান ন্যাচারালি, একটা কর্নার থেকে বা একটা গোল করেছে এত ভালো, তো স্যার আমাকে ডেকে বললেন যে আরে তুমি এত ভালো খেলো। আমরা হ্যাঁ স্যার খেলছি। বলে তাহলে তো তোমার এই যে খেলার যে লেভেল, এটা যদি এই থাকে, সব বিষয়ে তোমার লেভেল এইরকমই হবে। মানে এই যে একটা কথা বলেছে, যে একটা ফ্রাস্ট্রেশনে পড়াশোনা করতে গিয়ে স্যারের এই কথাটা, আরে স্যার তো আমাকে বলেছে আমি ভালো করে যদি পড়াশোনা করি তাহলে কোনো অংশে আমার যে স্ট্যান্ডার্ড, আমার এভরি ক্ষেত্রে কেন আমার হবে না। এই যে একটা কথা একজন টিচারের, সেটা আজকের তারিখও আমার মনে আছে। স্যারকে আমি একদিন বলেওছি, হি ইজ মাই পেশেন্ট অলসো, মানে হি ওয়াজ, নাও তো আই ডোন্ট ডু প্র্যাকটিস, উনি তখন আমার পেশেন্টও ছিলেন, আসতেন। আরেকটা ঘটনা বলি, এই খেলার অ্যাথলেটিক্স আমি করতাম, অ্যাথলেটিক্সের মধ্যে একজন বলছিলেন যে বলো তো যে ভালো টিচার, ভালো পড়াশোনা করা কঠিন নাকি ভালো খেলোয়াড় হওয়া কঠিন। উত্তর তো আমাদের জানা ছিল না, কি বলবো। তো উনি তখন বলছিলেন, তখন আমাদের সময়ে বলছিলেন যে উত্তর ওনার কাছে আছে, বললেন ভালো স্টুডেন্ট হওয়া খুব ইজি, কিন্তু ভালো খেলোয়াড় হওয়া খুব কঠিন। কারণ তৎকালীন সময়ে বেশিরভাগ লোক খেলাধুলা নিয়ে থাকত, আর পড়াশোনা খুব বিশেষ বিশেষ ফ্যামিলির যারা ছিল, যাদের ছেলে মা বাবা চাকরি ক্ষেত্রে আছে বা পড়াশোনার সাথে যুক্ত, তারা খালি তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য মানে ভালো রেজাল্ট করতো। তো আমার কথা বলার অর্থ হচ্ছে, এক এক সময়ে দেখুন পরিবর্তন, ওই সময়ে ওইটা ছিল, আর এখনে পড়াশোনার জন্য কে 100% পাবে তার জন্য ইঁদুর দৌড় হচ্ছে চারিদিকে। খেলাধুলাতে কেউ যায় না। ভালো যারা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, তারা কিন্তু এখন খেলাধুলার মধ্যে আসে না। তাতে করে তাদের যে পুষ্টির যে বিষয়টা, সেটা কিন্তু অনেকাংশে কম, তার থেকে ভালো রেজাল্ট আশা করা যায় না। গভর্নমেন্ট চেষ্টা করছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে খেলো ইন্ডিয়ার একটা প্রোগ্রাম আছে, খেলো ত্রিপুরার একটা প্রোগ্রাম আছে, তার মাধ্যমে ওনাদেরকে আমরা চেষ্টা করছি। এবার আমাদের গভর্নমেন্টের যে বাজেট আছে সেটারও আমরা ব্যবস্থা করছি, তার মাধ্যমে তাদেরকে যাতে উন্নতির লক্ষ্যে কাজ করতে পারে। আমার বলতে এখানে খুব খুশি হচ্ছে এই কারণে যে এইবার আমরা বাজেটে এই ইনস্টিটিউশনের জন্য আমরা প্রায় 10 কোটি টাকা রেখেছি তার উন্নতির লক্ষ্যে। আপনারা নিশ্চয়ই জানেন 10 কোটি টাকা বরাদ্দ রেখেছি এই ইনস্টিটিউটকে ভালো করার জন্য।
তাছাড়া 40 কোটি টাকা ব্যয়ে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়, যেটা উদয়পুরে আছে, সেটা রাখা হয়েছে। এবং 77 কোটি টাকা মহারাজা বি বিক্রম কলেজের যে নতুন সায়েন্স বিল্ডিং, তার জন্য রাখা হয়েছে। তো এই সরকার চেষ্টা করছে যাতে ইনফ্রাস্ট্রাকচারালি ডেভেলপমেন্ট হয়। এখানে আমাদের দুটো ইউনিভার্সিটি আছে, সবাই আমরা জানি, এমবিবি ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের, আর এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটি, আর এমবিবি ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরা। তাছাড়া আরো দুটো বেসরকারি ইউনিভার্সিটি, আমাদের ধর্মদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, তারাও এসেছে, বিধানসভায় পাশ হয়েছে, কাজও চলছে সাবরুমে। এবং আরেকটা আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সেটারও অনুমোদন দিয়েছে, নর্থে সেটা হচ্ছে কাজও। এবার গতকাল আমি এসেছি ওখান থেকে, তো যিনি এটার কর্মকর্তা উনি আমার সাথে দেখা করেছেন, বলছে কাজ চলছে। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আমরা সেটারও অনুমোদন দিয়েছি, সেইভাবে কাজ করছে। আমরা চাই ত্রিপুরাতে একটা মানে এডুকেশন হাব যেন তৈরি হয়। আমার নিজেও আমার এই প্রফেশনে এবার মানে 1 থেকে 2 মাসের মধ্যে ডেন্টাল কলেজ আমি ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রী যে এসে সেটাকে ওপেন করেছে। এই বছর থেকে ছাত্র ভর্তি আরম্ভ হবে, সেই কাজটা হয়েছে। মানে ইচ্ছা থাকলে সবকিছু হয়। আমরা আমার সাথেও চেষ্টা করছি, যারা বেসরকারি স্তরে একটা মেডিকেল কলেজের জন্য ওরা ইন্টারেস্ট ওরা পোষণ করেছে, তো সেখানে মেডিকেল কলেজ হতে পারে। তো সব জায়গায় এখন কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে, আর বিশেষ করে G20 এবং GS20 যেটা হয়ে গেল কিছুদিন আগে, সারা পৃথিবীর মধ্যে ত্রিপুরা এখন কিন্তু সবার কাছে একটা নাম এবং গ্রহণযোগ্যতার কাছে পৌঁছে গেছে। মানুষ এখন আসছে, ত্রিপুরা সম্পর্কে জানছে, এবং সেটা আমাদের সরকার শুধু করবে সেটা কিন্তু সম্ভব নয়। এখানে যারা মানে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমাদের টিচার। আমি যেটা বারবার বলছি, আমরা সবসময় বলি শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড। তো তাদের সাথে স্টুডেন্টসদের যে নিজের এই টেকনিক্যাল যে বিষয়গুলো, টেকনিক্যাল এনসিআরটি বা ইত্যাদি যখন এই প্রোগ্রামগুলো হয়, বিভিন্ন প্রোগ্রাম, তার মাধ্যমে নিজেকে আপডেট করা এবং সেটা স্টুডেন্টের কাছে নিয়ে যাওয়া। মেডিকেল কলেজে আমাদের তখন কিন্তু আমরা ভাবতাম যে আমাদের বিএড ফিএড এসব লাগবে না, কিন্তু দেখা গেল না। কটক মেডিকেল কলেজে আমাদের যেতে হয়েছে, যে সেখানে গিয়ে আমাদের ট্রেনিং নিতে হয়েছে, টিচার্স ট্রেনিং প্রোগ্রাম। টিচার্স ট্রেনিং প্রোগ্রামে যাওয়ার পর সারা জীবন তো সেই পেশেন্ট আর তার সার্জারি এইসব নিয়ে থাকি, কিন্তু চোখ কিন্তু খুলে গেল যে কত রকমের টেকনিক আছে, কিভাবে কোশ্চেন করতে হবে তারও টেকনিক আছে। ডিস্ট্রাকশনের জন্য যে একটা এভারেজ যারা স্টুডেন্ট তাদের মার্কস ঠিক আছে 90%, কিন্তু তার থেকেও বুঝতে পারবেন না কে এক্সট্রা অর্ডিনারি। তার জন্য ওই 10 মার্কসের যে ডিস্ট্রাকশনের যে মনে হবে যে স্টুডেন্ট যখন তার মার্কস দেবে, স্টুডেন্ট যখন লিখবে, তখন ওই তার উপর ডিপেন্ড করবে হু ইজ এক্সট্রা অর্ডিনারি। তো কত রকমের টেকনিক, মানে গ্রুপ ডিসকাশন এইসব ইত্যাদি ইত্যাদি। মানে অনেকে কিন্তু আমরা মনে করি যে ক্লাসরুমে স্যার আসছে, আমরা বসে থাকি, স্যার বলে যাবে গতানুগতিক। এখন কিন্তু সেই যুগ নেই, প্রতিদিন পাল্টাচ্ছে, অনেক কিছু পাল্টাচ্ছে। এখানে ম্যাডাম নীলিমা যে আছেন, উনি নিজেও বলছেন যে প্রতিনিয়ত এটা পরিবর্তন হচ্ছে, শিক্ষার কিভাবে মান উন্নয়ন করা যায়। এবং আমরাও সেই দিশায়, আমাদের গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সেই দিশায় কাজ করছে। এবং একটা রাজ্যের যখন শিক্ষার মান বাড়বে, তাহলে কিন্তু তার রাজ্যেরও কিন্তু তার মানে তার মুখও উজ্জ্বল হয়। আমরা গর্বের সাথে বলতে পারবো যে আমার এই ত্রিপুরাতে, আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা কিন্তু কোনো অংশে ট্যালেন্টে কম নেই। এখানে বহু লোক আছে যাদের ছেলে মেয়েরা বাইরে থাকে, ভালো জায়গায় আছে। তো কোনো অংশে আমাদের ছেলে মেয়েরা কোনো অংশে, সব দিকে খালি তার প্ল্যাটফর্ম দরকার, একটা প্ল্যাটফর্মের প্রয়োজন, এবং তাকে এক্সপ্লোর করা, তার ব্রেনকে এক্সপ্লোর করা। এবং তার জন্য শিক্ষকের দায়িত্ব সবচেয়ে বেশি। এই শিক্ষক এবং শিক্ষক
টিচিং দেওয়ার যে প্রসেস, শিক্ষণ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এই বিশেষ দিনে আমাকে আপনারা আমন্ত্রণ করেছেন এবং আগামী দিন এই কলেজে মানে অতি উত্তরোত্তর যে শ্রীবৃদ্ধি আমি কামনা করছি এবং সেন্টার অফ এক্সিলেন্স যেটা, সেটা আমরা চাই। মানে গতানুগতিক থেকে একটু ইনোভেটিভ আইডিয়া নিই যে এই স্কুলে বা এই ইনস্টিটিউশনে, এই কলেজে একটা এক্সট্রাঅর্ডিনারি ইনোভেটিভ ঢঙে এখানে পড়াশোনা হয়, তাহলে মানুষ কিন্তু, আমি জানি যে বাইরের থেকেও এখানে স্টুডেন্ট আসে এবং আগামী দিন আরও আসবে। আমরাও আগে বাইরে গেছি, কারণ সেখানে তখন সুবিধে ছিল না। তো সবাইকে আমি আমার কথাগুলো শোনার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ম্যাডামকে আমি ধন্যবাদ দিচ্ছি যে ম্যাডাম আসাম থেকে, আসাম আর ত্রিপুরার যে একটা রিলেশন, সেটা কিন্তু একটা সাংঘাতিক রিলেশন। আমরা কোনো সময় বাংলার সাথে আমাদের আগের ছিল যে বাংলা ত্রিপুরায় মানে একজন আরেকজনকে মানে থাকতে পারবে না, কিন্তু এখন আসামও আমাদের খুব কাছের লোক হয়ে গেল। সত্যি আমি আনন্দিত আপনি এসছেন এবং নিশ্চয়ই আপনি যেটা বললেন যে গাইডলাইন দিলেন যে আগামী দিন আপনি এখানে আগেও এসছেন, যে কোনো ম্যাডাম এখানে আছেন, প্রিন্সিপাল ম্যাম আছেন, ওনাকেও বলবো যে আপনার থেকে অ্যাডভাইস নিয়ে শুধু এখানে না, আমাদের অন্যান্য যে ইনস্টিটিউশন আছে তারও মান বাড়াবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ। Thank you so much, Honorable Chief Minister of Tripura, Professor Dr. Mani Shahaji, for it. IASE যে ডায়মন্ড জুবলির উদযাপন আজকে, সেই উপলক্ষে এখানে মঞ্চে আসীন আছেন আমাদের ইআরসি এনসিটি মাননীয় চেয়ারপারসন প্রফেসর নীলিমা ভাগবতী। ওয়েলকাম ম্যাম, come from Assam. Sri Sharadindu Chaudhary, Secretary Education. Sri N.C. Sharma, Director of Higher Education, Government of Tripura. Dr. Ratna Rai, Principal, ISC Kunjaban. আমার সামনে অনেক এমিনেন্ট পার্সোনালিটিকে দেখতে পাচ্ছি, অনেকে রিটায়ার্ড আইএস অফিসার এবং শিক্ষার সাথে যুক্ত, এবং যারা আজকে এখানে সম্মান দেওয়া হয়েছে এই ইনস্টিটিউশনের পক্ষ থেকে, অনেককে আমি, অনেক পুরনো আমার পরিচয়, তারাও এখানে উপস্থিত আছেন। মাননীয় হেডমাস্টার, হেডমিস্ট্রেস অফ ডিফারেন্ট স্কুল, অ্যালুমিনি অফ দিস ইনস্টিটিউট এবং এই অত্র এলাকার গুণীজনেরা এবং যারা স্টুডেন্ট এবং অফিসিয়াল অফ দিস ইনস্টিটিউশন এবং আমার সামনে মিডিয়া বন্ধুরা, আজকের এই সুন্দর দিনে ডায়মন্ড জুবলি উদযাপন যে করছে আইএসসির পক্ষ থেকে, সেই উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছেন। শিক্ষক এবং শিক্ষণ দুটোর একটা সমার্থক আমি বলতে পারবো, মানে অদ্ভুত শিক্ষক এবং শিক্ষণ, এই যে বিষয় খুব ইম্পর্টেন্ট। আজকাল পড়াশোনা দেখা যায় মোবাইলে খুব হয় বা ল্যাপটপের স্ক্রিনে দেখা যায়, কিন্তু পড়াশোনা এখন আমার মনে হয় ওল্ড ইজ গোল্ড। বইয়ের পেজে তার থেকে যতক্ষণ ধরে মানুষ না পড়বে, ভিতরে ঢোকা যায় তাকে, এতে করে ব্রেনের যে উৎকর্ষতা সেটা যতটা উর্বর হয়, সেটা কিন্তু এই ল্যাপটপের পর্দায় বা মোবাইলের পর্দাতে সেই জিনিসটা আসবে না। কিন্তু সভ্যতার অগ্রগতির সাথে সাথে বই খুঁজতে হবে, লাইব্রেরিতে যেতে হবে, নাম্বার দেখাতে হবে, লাইব্রেরিতে ঢুকে কোথায় আছে বই। কিন্তু এই বর্তমান যুগে একটা সুবিধা হয়ে গেছে, একটা টিপ দিলেই, খালি হেডলাইনটা লিখলেই হয়, সব চলে আসে। কিন্তু তাতে কিন্তু মানে মনে হয় কোথাও একটা খামতি আছে।
শিক্ষক এবং স্টুডেন্ট তাদের যে রিলেশন, এটা একটা অপূর্ব রিলেশন এবং তার বন্ধনও একটা বিরাট। এখানে আমাদের রঞ্জিত স্যার বলছিলেন যে ওনার বয়স প্রায় 78 এরকম বলছিলেন, যে এই স্কুলের এই ইনস্টিটিউট থেকে উনি পড়েছেন, এই স্কুলে ইনস্টিটিউশনে শিক্ষকতা করেছেন। এটা বিশাল ব্যাপার। আমরা আগে জানতাম যে লম্বা যে তার জার্নি এতক্ষণ ধরে বলা হচ্ছিল, যে কিভাবে ইনস্টিটিউশনের নাম পরিবর্তন হয়েছে, জায়গা পরিবর্তন হয়েছে, কিন্তু তার যে একটা গোল যে আমার ওই জায়গায় যেতে হবে, সেটা কিন্তু আপনারা বজায় রেখেছেন। আমাদের মনে আছে তখন বলা হতো যে বেসিক ট্রেনিং কলেজ, বিটি কি পাস করেছে, বিটি পাস করেছে কিনা। এখন বিএড হয়েছে, এমএড হয়েছে, ডিএলই হয়েছে, এইসব মাস্ট হয়ে গেছে এখন। কারণ বর্তমানে যে টেটের যে পরীক্ষা, সেগুলোর মধ্যে এগুলো না থাকলে শিক্ষকের যে কোয়ালিটি সেটা কোনো অবস্থায় মান্যতা দেওয়া হয়। আমি সবসময় মাননীয় প্রধানমন্ত্রীজি, এখানে নীলিমাজি বলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সম্পর্কে, 33 ইয়ার্সের পরে অনেক পরীক্ষা নিরীক্ষার পর তারপর একটা ন্যাশনাল এডুকেশন পলিসি উনি তৈরি করেছেন, এবং তাতে করে এই ন্যাশনাল এডুকেশন পলিসি খুবই প্রয়োজন তার। কারণ যেভাবে এখন সারা পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী যে একটা কথা বলেছেন আমি সবসময় মনে রাখি, যে আগামী দিন তাদের হাতে, তাদের মুঠোয় সমস্ত পৃথিবী থাকবে, যাদের কাছে নলেজ থাকবে। কাজে এই নলেজ প্রপারলি যাতে হয়, এবং সেই নলেজ আমাদের পারম্পরিক এবং আমাদের যে সংস্কৃতি তাকে ভিত্তি করে যে এডুকেশন, সেই এডুকেশনকে যদি আমরা ঠিকভাবে আমরা দিতে পারি নেক্সট জেনারেশনকে, তবে ভারতবর্ষের যে ঐতিহ্য, আমরা যেটা বারবার বিদেশি আক্রমণে আমরা ভুলে গেছিলাম। আগে মানুষ নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসতো, তক্ষশিলাতে আসতো, বিভিন্ন ইউনিভার্সিটিতে। এখন আমরা আমাদের ছেলে মেয়েদের বিদেশে পাঠালে নিজেদের গর্ববোধ করি, আমার ছেলে আমেরিকাতে থাকে, অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়ে, ইত্যাদি। কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের যে ইউনিভার্সিটি এখনো তার প্রাসঙ্গিকতা আছে, এবং সেইভাবে কিন্তু এই ন্যাশনাল এডুকেশন পলিসি, সেই চিন্তা ভাবনা এবং মডার্নাইজেশন তার বাস্তবিক জীবনে কিভাবে সেটা খালি পুঁথিগত বিদ্যা না, এক্সিট, এবং ম্যাপের মধ্যে আমি দেখেছি এক্সিট এবং এন্ট্রি, তুমি ইচ্ছা করলে চলেও যেতে পারো। 4 ইয়ার্সের যে উচ্চ শিক্ষায় যে ব্যবস্থা রাখা হয়েছে, কিছুদিন আগে আমরা এমবিবি কলেজে তার প্রোগ্রামও হয়েছে, যে তুমি যদি চলেও যাও সার্টিফিকেট পাবে, তাহলে পুরোটা যদি কমপ্লিট করো ডিগ্রি পাবে, এমন না যে তুমি কিছুই করলে না। এই যে সব কিছু চিন্তা ভাবনা করে একটা এই ধরনের একটা এডুকেশন পলিসি এনেছে, আগামী দিন এখন আমরা বুঝতে পারছি না, যখন এটার আক্ষরিক অর্থে তার ইমপ্লিমেন্টেশন হবে, আমাদের স্টুডেন্টরা তখন বুঝতে পারবে। আমার মনে আছে আমি যখন মেডিকেল কলেজে, ডেন্টাল কলেজে আমি যাই, তো আমার এক টিচার ছিল, তা হি ওয়াজ এ ভেরি রিনাউন্ড ডক্টর। তো আমরা ভাবলাম স্যারের ক্লাস আছে, আমরা যাই। তো স্যার বইটা খুলে যে সাবজেক্টের বললে, দিস ইজ দ্য ফার্স্ট পেজ অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পেজ, অ্যান্ড ইউ হ্যাভ টু স্টাডি বাই ইউর সেলফ, আই উইল নট